পতি ৫ বছর পর ডিএম হয়ে ফিরল, তাহলে দেখল পত্নী রেলওয়ে স্টেশনে কুলির কাজ করছে। তারপর যা ঘটল। সকালের 4:30 বাজার সময় ছিল, যখন পুরো রেলওয়ে কলোনি ঘুমের সবচেয়ে ভারী অংশে ডুবেছিল। আকাশ হালকা নীল হতে শুরু করেছে, কিন্তু সূর্য এখনও দেখা যাচ্ছে না। ঠান্ডা হাওয়া টিনের ছাদে ধাক্কা খেয়ে অদ্ভুত খড়খড়ানি তৈরি করছে। গলিতে পড়ে থাকা কুকুরগুলো গোল হয়ে ঘুমোচ্ছে। দুধওয়ালার সাইকেলও এখনও বের হয়নি। কিন্তু সেই নীরবতার মাঝে একটা ঘরের জানালা থেকে পাতলা সাদা আলো বাইরে ছড়িয়ে পড়ছে, যেন অন্ধকারের সাথে জেদ করছে। সেই ছোট্ট ঘরটি ছিল অভিনব আর পল্লবীর। দেয়ালে ছিল আর্দ্রতার দাগ, কোণে পুরনো পাখা টেড়ো করে ঝুলছে, মেঝেতে বিছানো দড়ি জায়গায় জায়গায় ঘষা পড়েছে। কিন্তু সেই সরলতার মধ্যে এক অদ্ভুত আপনত্ব বাস করছে। ঘরের মাঝে কাঠের পুরনো টেবিলে বইয়ের পাহাড় জমা হয়েছে। মোটা ফাইল, কারেন্ট অ্যাফেয়ার্সের কাটিং, মানচিত্র, কলম, মার্কার, নোটস, আর সেগুলোর মাঝে ঝুঁকে বসেছিল অভিনব। চোখ লাল, চুল এলোমেলো, ঠোঁট শুকিয়ে গেছে, কিন্তু মুখে এমন এক জেদ যা কোনো সৈনিকের মুখে যুদ্ধের আগে দেখা যায়। তার আঙুলগুলো দ্রুত পাতা উল্টোচ্ছে, তারপর থেমে কিছু লিখছে, তারপর কপাল ধরে স্মরণ করছে, যেন প্রত্যেক লাইন তার ভাগ্য নির্ধারণ করছে। বাইরে থেকে ট্রেন যায় তাহলে জানালা কাঁপে, কিন্তু তার মনোযোগ ভাঙে না। তখনই পিছন থেকে হালকা পায়ের আওয়াজ এলো। পল্লবী ঘুম থেকে উঠেছে, চুল ঢিলে জোড়ায় বাঁধা, চোখে এখনও ঘুমের ছায়া, কিন্তু মুখে সেই শান্ত হাসি। সে কিছু না বলে রান্নাঘরে গেল, মাটির চুলায় জল রাখল। চা পাতার গন্ধ ঘরে ছড়িয়ে পড়ল। আদা কুটল, তাহলে তার তীক্ষ্ণ গন্ধ ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটেই ভাপ ওঠা কাপ অভিনবের সামনে ছিল। সে মাথা তুলে দেখল, তাহলে পল্লবীর চোখে ছিল বিশ্বাস, এমন বিশ্বাস যা শব্দের থেকে বড় হয়। অভিনব কাপ ধরল, তাহলে তার ঠান্ডা আঙুলে কিছু উষ্ণতা নামল। সেই মুহূর্ত দুজনের জন্য ছোট ছিল, কিন্তু মূল্যবান, যেন ক্লান্ত পথে হঠাৎ ছায়া মিলে যায়। তাদের বিয়ে হয়েছে ৩ বছর হয়েছে। বড় স্বপ্ন বা বড় বিয়ে ছিল না তাদের, শুধু মন্দিরে ফেরা দুজন সাক্ষী আর এক প্রতিজ্ঞা যে যাই হোক সাথে থাকব। শুরুর দিনগুলোতে দুজনে অনেক হাসত, সন্ধ্যায় ছাদে বসে হাওয়া খেত, ভবিষ্যতের কথা বলত। অভিনব মানচিত্রে জেলার নাম দেখাত আর বলত যে একদিন এখানে পোস্টিং মিলবে। পল্লবী মজায় সালাম দিত, কিন্তু সময়ের সাথে মজা দায়িত্বে পরিণত হয়ে গেল। কোচিংয়ের ফি, বই, ভাড়া, বিদ্যুতের বিল, ওষুধ সব যোগ করলে আয় সবসময় কম পড়ে যেত। অভিনব পড়াশোনায় ডুবে থাকত, তাই ঘর চালানোর দায়িত্ব পল্লবী তার কাঁধে তুলে নিল। সে পড়শি মহিলাদের কাপড় সেলাই করতে শুরু করল, কখনো ব্লাউজ, কখনো স্কুল ড্রেস, কখনো পর্দা। সারা দিন মেশিনের চড়চড় আওয়াজ তার কানে গুঞ্জরিত হয়ে থাকত। আঙুলে সুই ফুটে যেত, তবু সে থামত না। রাতে খাবার বানিয়ে অভিনবের নোট লিখতে বসত, যাতে তার সময় বাঁচে। অনেকবার ক্ষুধা লাগত, কিন্তু সে প্রথমে তাকে খাওয়াত, নিজে পরে বাকি খেত। পাড়ার লোকেরা হাসত, তানা দিত, বলতো পড়াশোনা থেকে ঘর চলে না। কিন্তু সে প্রত্যেক তানা এমনভাবে গিলত যেন তিক্ত ওষুধ হয়, কারণ তার জন্য অভিনবের স্বপ্নই তার দুনিয়া ছিল। তারপর রেজাল্টের মরশুম আসত, দুজনের হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে যেত। ইন্টারনেট ক্যাফেতে গিয়ে রোল নাম্বার খুঁজত, প্রত্যেকবার স্ক্রিনে নট কোয়ালিফাইড দেখে যেন মাটি সরে যেত। ফিরে আসার পথে দুজনে চুপ থাকত, হাওয়াও ভারী লাগত। কিন্তু ঘরে পৌঁছে পল্লবী জোর করে হেসে বলত যে পরের বার নিশ্চিত হবে। সে জানত যদি সে ভেঙে পড়ে তাহলে অভিনব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু ভিতরে ভিতরে চিন্তা বাড়ছিল, ধার বাড়ছিল। বাড়িওয়ালা দরজায় এসে আওয়াজ দিতে শুরু করেছে। এক রাতে ঝগড়া হয়ে গেল। ক্লান্তি, চাপ আর ব্যর্থতা মিলে শব্দগুলোকে বিষাক্ত করে দেয়। অভিনব রাগে এমন কথা বলে দিল যা পল্লবীর আত্মাকে নাড়িয়ে দিল। তাকে লাগল যেন সত্যিই সে বোঝা হয়ে গেছে। সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়ে নিল যে যদি তার যাওয়া অভিনবকে শক্তিশালী করতে পারে তাহলে সে পিছিয়ে যাবে না। পরের সকালে সে চুপচাপ তার টিফিন বানালো, কাপড় নির্ধারণ করল, আলমারি থেকে তার 2টো জোড়া বার করল। কপালের সিঁদুর আয়নায় দেখতে দেখতে হাত কাঁপল, কিন্তু সে চোখের জল মুছে ফেলল। টেবিলে একটা চিঠি রাখল, যাতে শুধু এটুকু লেখা ছিল যে যখন গন্তব্য মিলবে তখন স্মরণ করো। আর তারপর দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। গলি পার হতে হতে সে পিছনে ফিরে দেখল না, কারণ তাকে জানা ছিল যদি একবার দেখে নেয় তাহলে পা থেমে যাবে। ওদিকে অভিনব যখন সন্ধ্যায় ফিরল, তাহলে ঘরের নীরবতা তাকে থামিয়ে দিল।
যেন দেয়ালগুলো কথা বলা ভুলে গেছে। ঘরে তার হাসি ছিল না, রান্নাঘরে বাসন খনখন করছে না। টেবিলে রাখা চিঠি পড়তে পড়তে তার শ্বাস আটকে গেল। হৃদয় এত জোরে ধড়কাল যে কানে আওয়াজ গুঞ্জিত হল। সে পুরো কলোনি খুঁজে মারল, বাসস্ট্যান্ড, হাসপাতাল, আত্মীয়, সব জায়গায় গেল, কিন্তু কোনো খোঁজ মিলল না। রাতভর স্টেশনের বেঞ্চে বসে রইল। প্রত্যেক গজরানো ট্রেনে তাকে লাগল যেন সে নামবে, কিন্তু প্রত্যেকবার ভিড় খালি হয়ে যেত। আর তাকে জানা ছিল না যে সেই প্ল্যাটফর্মের অন্য প্রান্তে কয়েকদিন পর লাল কাপড় বেঁধে কাঁধে মোটা দড়ি ঝুলিয়ে ভারী সুটকেস তোলার প্রশিক্ষণ নেওয়া একটা মেয়ে তার হাতের কোমলতা হারাচ্ছে। তার পায়ে ছিল ফোসকা, হাতের চামড়া উঠে গেছে। লোকেরা তাকে নাম দিয়ে ৯ নম্বর দিয়ে ডাকত, কিন্তু তার চোখে এখনও সেই মুখ বাস করছে যা টিউবলাইটের নিচে বসে পড়ত। আর অন্যদিকে সেই শহরে একটা ছেলে রাতভর পড়তে পড়তে পাথর হয়ে যাচ্ছে, কারণ সে স্থির করেছে যে এখন সে পড়বে না, এখন সে থামবে না, এখন সে জিতে তবেই শ্বাস নেবে। পল্লবীর যাওয়ার পর ঘর সেই ছিল, দেয়াল সেই ছিল, টেবিল সেই ছিল, বইগুলোও সেই পড়েছিল, কিন্তু সেই ঘর থেকে শ্বাস নেওয়ার আওয়াজ অদৃশ্য হয়ে গেছে। আগে যেখানে সকালে চায়ের গন্ধ উঠত, সেখানে এখন বাসি হাওয়া থেমে থাকত। আগে যেখানে সেলাই মেশিনের চরচর চলত, সেখানে নীরবতা গুঞ্জিত হয়। আর এই নীরবতা অভিনবকে সবচেয়ে বেশি ভাঙল। সে অনেক দিন ঠিকভাবে ঘুমোতে পারেনি। কখনো মাঝরাতে উঠে দরজা খুলে দিত যেন এক্ষুনি পল্লবী ভিতরে আসবে, কখনো রান্নাঘরে 2টো কাপ বার করত, তারপর নিজেই একটা ফিরিয়ে রাখত। তার অভ্যাসগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করছিল। প্রত্যেক জিনিস তাকে তার স্মৃতি মনে করিয়ে দিত। বালিশে পড়ে থাকা তার চুল, আলমারিতে ছুটে যাওয়া ওড়না, বাসন ধোবার সময় তার হাসির গুঞ্জরণ। কিন্তু জীবন কারো থামার জন্য থামে না। বাড়িওয়ালা ভাড়া চাইল, রেশন শেষ হয়ে গেল, বিদ্যুতের বিল বকেয়া হয়ে গেল। তখন তাকে বুঝতে পারল যে এখন কাদার থেকে বেশি জরুরি লড়াই করা। সে নিজেকে টেবিলের সামনে বেঁধে রাখল, সত্যিই বেঁধে রাখল, যেন কয়েদি তার সাজা কাটছে। সকাল 4টে বাজতেই অ্যালার্ম বাজত। ঠান্ডা জলে স্নান করত যাতে ঘুম পালিয়ে যায়, তারপর বই খুলে বসত। পুরো দিন টাইম টেবিলে ভাগ করে দিয়েছে। খবরের কাগজ পড়া, নোট তৈরি করা, ম্যাপ প্র্যাকটিস, মক টেস্ট, ইন্টারভিউ প্রস্তুতি। সে তার মোবাইল থেকে সব গান মুছে দিয়েছে, বন্ধুদের সাথে দেখা বন্ধ করে দিয়েছে। উৎসবে ঘর থেকে বাইরে বেরোয়নি। হোলি এলো তাহলে রং লাগায়নি, দিওয়ালি এলো তাহলে দীপ জ্বালায়নি। তাকে শুধু একটা জিনিস দেখা যেত, পল্লবীর লেখা শেষ লাইন, যখন গন্তব্য মিলবে তখন মিলো। এই বাক্য তার মনে হাতুড়ির মতো বাজত। সে ভাবত যদি সে হেরে যায় তাহলে পল্লবীর ত্যাগ বেকার হয়ে যাবে। এই চিন্তা তাকে ঘুমোতে দিত না। অনেকবার ক্ষুধার্ত হয়েই পড়ে থাকত, কারণ খাবার বানানোর মন করত না। কখনো কখনো স্টেশনের চায়ে পেট ভরিয়ে নিত। সেই স্টেশন যেখানে ভিড়ে তাকে প্রত্যেকবার লাগত যেন সে দেখা যাবে, কিন্তু ভিড় মুখের সমুদ্র হয়, তাতে কোনো আপনজন চেনা যায় না। ওদিকে পল্লবীর দুনিয়া একেবারে উল্টো দিকে যাচ্ছে। যেদিন সে ঘর থেকে বেরিয়েছে তার কাছে শুধু কিছু 100 টাকা ছিল। প্রথমে সে আত্মীয়দের কাছে থাকার চেষ্টা করল, কিন্তু প্রত্যেক জায়গায় তানা মিলল। কেউ বলল পতিকে ছেড়ে এসেছে, কেউ বলল বোঝা হয়েও না। তখন তাকে বুঝতে পারল যে দুনিয়া দুর্বল লোকদের জন্য জায়গা রাখে না। দুদিন ক্ষুধার্ত ছিল। তৃতীয় দিনে রেলওয়ে স্টেশনের বাইরে বসেছিল, যখন সে দেখল কিছু মহিলা মাথায় লাল কাপড় বেঁধে ভারী সুটকেস তুলছে। ঘামে ভেজা, কিন্তু পরিশ্রম করে উপার্জন করছে। সে কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তাহলে জানতে পারল তারা কুলি। প্রথমে তাকে লাগল এই কাজ সে কিভাবে করবে। তার হাত তো সুই ধরার অভ্যস্ত ছিল, বোঝা তোলার নয়। কিন্তু পেটের আগুন লজ্জা থেকে বড় হয়। সে ফর্ম ভরল, একটা নম্বর মিলল, লাল কাপড় মিলল, আর সেই দিন থেকে তার নতুন জীবন শুরু হল। প্রথম দিনে যখন সে কোনো যাত্রীর ট্রাঙ্ক তুলল, তাহলে কোমর বেঁকে গেল, কাঁধ শূন্য হয়ে গেল, হাত কাঁপতে লাগল, মালপত্র মাটিতে পড়ে গেল। আর লোকেরা হাসল। কেউ তানা দিল যে ঘরে কাজ মিলেনি কি, কেউ বলল এই কাজ পুরুষদের। তার চোখে জল এলো, কিন্তু সে দাঁত চেপে ধরল। সে আবার চেষ্টা করল, এবার কিছু সাবধানে তুলল, ধীরে ধীরে পা বাড়াল। প্ল্যাটফর্ম লম্বা লাগত, যেন শেষই হবে না। ট্রেনের হুইসেল কান ফাটিয়ে দিত, ধোঁয়া চোখে ভরে যেত, ভিড় ধাক্কা দিত। কিন্তু প্রত্যেক সন্ধ্যায় যখন তাকে দিনভরের মজুরির কিছু নোট হাতে মিলত, তাহলে তাকে লাগত সে যুদ্ধ জিতেছে। রাতে স্টেশনের ওয়েটিং রুমের কোণে বসে সে সেই টাকায় শুকনো রুটি খেত আর আকাশ দেখত। মনে মনে বলত যে অভিনব এখনও নিশ্চয়ই পড়ছে। তাকে তার উপর রাগ ছিল না,
শুধু এক অদ্ভুত তৃপ্তি ছিল যে যদি তার দূরে যাওয়া তাকে শক্তিশালী করছে তাহলে এই ব্যথা মেনে নেওয়া যায়। ঋতু পরিবর্তন হতে থাকল। গরম এলো তাহলে প্ল্যাটফর্ম তাওয়ার মতো দাহ হয়। চপ্পলের নিচ থেকে গরম পা জ্বালিয়ে দিত। বর্ষা এলো তাহলে পিছলামিতে অনেকবার পড়ে গেছে। শীত এলো তাহলে ঠান্ডা হাওয়া হাড়ে চুইয়ে যেত। তবুও সে একদিনেরও ছুটি নেয়নি। তার হাতের চামড়া শক্ত হয়ে গেছে, আঙুলের কোমলতা শেষ হয়ে গেছে, কিন্তু তার চোখের চমক মরেনি। সে প্রত্যেক গজরানো ট্রেনকে এমনভাবে দেখত যেন কোথাও থেকে অভিনব নেমে সামনে এসে দাঁড়াবে। আর অন্যদিকে অভিনব নিজেকে মশিন বানিয়ে ফেলেছে। সে শহরের বাচ্চাদের টিউশন পড়াতে শুরু করল, যাতে বই কিনতে পারে। রাতে ক্লান্ত শরীর নিয়ে পড়াশোনা চালিয়ে যেত। অনেকবার বইয়ে মাথা পড়ে যেত, তারপর ঝটকায় উঠে নিজেকে তিরস্কার করত। রেজাল্টের দিন আবার এলো। এবার প্রিলিমস ক্লিয়ার হয়েছে। সে প্রথমবার মাস কয়েক পর হালকা হাসি অনুভব করল, কিন্তু যাত্রা এখনও লম্বা ছিল। সে আরও পরিশ্রম বাড়িয়ে দিল। মেন্সের জন্য দিন রাত লিখতে থাকল। আঙুলে ব্যথা হতে লাগল, কিন্তু সে থামতে চাইত না। ইন্টারভিউয়ের জন্য গেল, তাহলে ছেঁড়া শার্ট পরে নিয়েও আত্মবিশ্বাসে ভরা ছিল, কারণ তার পিছনে পল্লবীর ত্যাগ দাঁড়িয়েছিল। 5 বছর এমন করে গেল যেন কেউ ক্যালেন্ডারের পাতা ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিয়েছে। দুজনে একই শহরে ছিল, কিন্তু ভাগ্য তাদের দুটো আলাদা দিকে ঠেলে রেখেছে। আর তারপর এক সকালে খবরের কাগজে একটা ছোট কলাম ছাপা হয়েছে, নতুন জেলাধিকারীর নিয়োগ। নাম পড়তে পড়তে অভিনবর চোখ ভিজে গেল, হাত কাঁপল। সে আকাশের দিকে দেখল আর খুব ধীরে ফিসফিস করে বলল, পল্লবী, আমি আসছি। তাকে জানা ছিল না যে সেই সময় প্ল্যাটফর্ম নম্বর 3-এ লাল কাপড় বেঁধে একটা মহিলা ঘামে ভেজা সুটকেস তুলে দৌড়াচ্ছে, আর জীবন তাদের দুজনকে খুব শীঘ্রই মুখোমুখি দাঁড় করাতে চলেছে। চা গরম, চা গরম। কোথাও খবরের কাগজের গাদা ফেলা হচ্ছে, কয়েকটা বাচ্চা কাঁদছে, কয়েকটা সৈনিক তাদের ট্রেনের অপেক্ষা করছে। লোহার চাকার খড়খড়ানি, অ্যানাউন্সমেন্টের ছেঁড়া আওয়াজ, পট্রির থেকে ওঠা ধুলো আর ডিজেলের তিক্ত গন্ধ মিলে এমন পরিবেশ তৈরি করছে যাতে প্রত্যেক লোক তাড়াহুড়োয় ছিল, কিন্তু সময় তবু ভারী লাগছে। সেই ভিড়ের মাঝে আজ কিছু আলাদা হলচল ছিল। পুলিশের 2জন জওয়ান প্ল্যাটফর্ম খালি করাচ্ছে। আরপিএফের লোকেরা এদিক ওদিক দৌড়চ্ছে। স্টেশন মাস্টার নিজে টুপি ঠিক করে ফোনে কথা বলছে, কারণ খবর ছড়িয়ে পড়েছে যে আজ জেলার নতুন ডিএম প্রথমবার শহরে পা রাখতে চলেছে। সরকারি গাড়ি বাইরে দাঁড়িয়েছিল, সাদা রঙের চকচকে এসইউভি, যার সামনে ছোট্ট তিরঙ্গা লহরাতে ছিল। লোকেরা কৌতূহলী ছিল, কেউ সম্মানে দাঁড়িয়েছিল, কেউ শুধু তামাশা দেখতে এসেছে। আর এই শোরের মাঝে প্ল্যাটফর্ম নম্বর 3-এর কোণে লাল কাপড় মাথায় বেঁধে পল্লবী দাঁড়িয়েছিল। তার কাঁধে মোটা দড়ি ঝুলছে, হাতের নস উঠে এসেছে, কপালে ঘাম চকচক করছে। 5 বছর তার মুখশ্রী বদলে দিয়েছে। আগে যে মুখ নরম ছিল এখন শক্ত হয়ে গেছে, গাল ধসে গেছে, রং রোদে ঝলসে গেছে, কিন্তু চোখে সেই গভীরতা ছিল, সেই অপেক্ষা। সে সকাল থেকে 4টে ট্রাঙ্ক তুলেছে, কোমরে ব্যথা সুঁইয়ের মতো চুঁইয়ে যাচ্ছে। তবু সে দাঁড়িয়েছিল, কারণ প্রত্যেক গ্রাহক তার জন্য একটা সময়ের রুটি ছিল। তখনই অ্যানাউন্সমেন্ট হলো যে রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্মে আসছে। হাওয়া তীব্র হল, লোকেরা লাইন ভেঙে সামনে বাড়ল, কুলিরা দৌড়ল। পল্লবীও পা বাড়িয়ে ভিড়ে ঢুকে গেল। ট্রেন চিৎকার করে থামল, দরজা খুলল, স্যুট বুট পরা লোকেরা নামল, ব্যাগ, ব্রিফকেস, ট্রলি সবকিছু এদিক ওদিক হতে লাগল। সেই কোচের সামনে, যেখানে সবচেয়ে বেশি ভিড় ছিল, পুলিশওয়ালারা ঘেরা বানাল। একটা দরজা ধীরে খুলল, আর সেখান থেকে নামল অভিনব। কালো কোটে সুস্থির শরীর, চোখে হালকা চশমা, হাতে ফাইল, চালে ধীরতা। 5 বছর আগের ছেলেটা এখন কোথাও দেখা যায় না। মুখে দায়িত্বের ভার ছিল। লোকেরা সালাম করল, কেউ বলল নমস্তে সাহেব, কেউ হাত জোড়ল। স্টেশন মাস্টার সামনে বেরিয়ে ঝুঁকল, ক্যামেরা চকচক করল। কিন্তু সেই সরে অভিনবের হৃদয় অদ্ভুতভাবে ধড়কাচ্ছে। সে এই শহরে ফিরছে যেখানে সে সব হারিয়েছে। তার নজর অজান্তে ভিড়ে কিছু খুঁজছে, হয়তো অভ্যাস ছিল, হয়তো আশা, হয়তো অনুতাপ, সে নিজেও বুঝতে পারছে না। তখনই পিছন থেকে কেউ তাড়াহুড়োয় আওয়াজ দিল, সাহেব, মাল তুলিয়ে দিই। আওয়াজ সাধারণ ছিল, দৈনন্দিন, কিন্তু তাতে একটা কম্পন ছিল যা সোজা তার বুকে গিয়ে লাগল। সে না ভেবে ব্যাগ তার দিকে বাড়িয়ে দিল। পল্লবী ঝুঁকে ব্যাগ ধরল। ওজন বেশি ছিল, কিন্তু সে দাঁত চেপে কাঁধে তুলে নিল। দড়ি টেনে নস টান টান হয়ে গেল। সে ঘুরল আর চলতে লাগল। সেই মুহূর্তে হাওয়ার ঝাপটা এলো, তার লাল কাপড় কিছু সরে গেল, কিছু চুল মুখে এসে পড়ল, আর তার চোখ 1 সেকেন্ডের জন্য উঠল। সামনে দাঁড়ানো লোক তাকে দেখছে। দুজনের নজর টকরাল, সময় সেখানেই জমে গেল।
ভিড় চলতে থাকল, আওয়াজ আসতে থাকল, ট্রেন হুইসেল মারতে থাকল, কিন্তু তাদের মাঝে নীরবতা নেমে এলো। অভিনবের আঙুলগুলো ঢিলে পড়ে গেল, হাতে ধরা ফাইল নিচে পড়তে পড়তে বাঁচল, তার শ্বাস আটকে গেল, যেন কেউ গলায় হাত রেখেছে। সেই মুখ, যাকে সে হাজার রাতে স্মরণ করেছে, যাকে প্রত্যেক স্বপ্নে দেখেছে, সেই চোখ, সেই ভ্রু, শুধু ক্লান্তির লাইন বেড়েছে। ওদিকে পল্লবীর পা থেমে গেল, কাঁধে রাখা ওজন হঠাৎ অনেক গুণ ভারী লাগতে লাগল। হৃদয় এত জোরে ধরকাতে লাগল যে তাকে লাগল চারপাশে সব শুনবে। ঠোঁট শুকিয়ে গেল, গলা বন্ধ হয়ে গেল, মনে একসাথে 5 বছরের ছবি ঘুরে গেল। সেই ছোট ঘর, টিউবলাইটের আলো, চায়ের কাপ, শেষ চিঠি। আর এখন সামনে সেই লোক জেলাধিকারী হয়ে দাঁড়িয়ে, পরিষ্কার কাপড়, সম্মান, লোকেরা সালাম করছে। তার ভিতর গর্বের একটা ঢেউ উঠল, কিন্তু তার সাথে ব্যথাও, যে সে এই ছবিতে কোথাও নেই। অভিনব ধীরে তার নাম নেবার চেষ্টা করল, আওয়াজ বাইরে এলো না, যেন শব্দ পথ ভুলে গেছে। সে দ্বিতীয়বার চেষ্টা করল, এবার ঠোঁট নড়ল, পল্লবী। এটা শুনতে তার হাত কাঁপল, ব্যাগ মাটিতে রেখে দিল, চোখে জমা জল ছলকে পড়ল। কিন্তু সে নিজেকে সামলাল, কারণ প্ল্যাটফর্মে কাঁদলে তাকে দুর্বল করে দিত। পুলিশওয়ালারা বুঝতে পারছিল না যে সাহেব হঠাৎ কেন থেমে গেল। স্টেশন মাস্টার কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে অভিনব হাত তুলে সবাইকে পিছিয়ে যাওয়ার ইশারা করল। তার নজর শুধু তার উপর আটকে ছিল। সে এক পা সামনে বাড়াল, তারপর থামল। তাকে বুঝতে পারছিল না যে কিভাবে শুরু করবে, কিভাবে ক্ষমা চাইবে, কিভাবে 5 বছরের ফাঁক এক শ্বাসে পূরণ করবে। ওদিকে পল্লবী প্রথমবার তাকে পুরো দেখল। তার চোখে সেই জেদ ছিল, কিন্তু এখন পরিপক্কতাও ছিল। তাকে লাগল তার স্বপ্ন সত্যি হয়েছে, আর সেই মুহূর্তে তার ভিতর লুকানো সব ব্যথা গলে যেতে লাগল। কিন্তু আত্মসম্মান তাকে সোজা দাঁড়িয়ে রাখল। প্ল্যাটফর্মের ভিড় এখনও চলছে, লোকেরা যাচ্ছে, ট্রেন সামনে বাড়ছে, কিন্তু তাদের জন্য দুনিয়া যেন থেমে গেছে। দুজন লোক, 5 বছর আর হাজার অকথিত শব্দ হাওয়ায় ভাসছে। প্ল্যাটফর্মের ভিড় ধীরে ধীরে ছিন্ন হতে লাগল, কিন্তু অভিনব আর পল্লবীর মাঝে যে নীরবতা দাঁড়িয়েছিল, সেটা কোনো শোর থেকে বেশি ভারী ছিল। পুলিশওয়ালারা দূরে সরে গেছে। স্টেশন মাস্টার বুঝতে পারল যে এটা কোনো সরকারি আনুষ্ঠানিকতা নয়, বরং ব্যক্তিগত ঝড়। তাই সেও নজর ফিরিয়ে নিল। হাওয়ায় ধুলো ভাসছে, রোদ এখন তীব্র হতে লাগল, কিন্তু দুজনকে কিছু অনুভব হচ্ছে না। অভিনবের চোখ পল্লবীর মুখে আটকে গেল, যেন সে বিশ্বাস করতে চাইছে যে এটা স্বপ্ন নয়। তার নজর তার হাতে গেল, আর সেখানেই থেমে গেল। সেই হাত, যা কখনো নরম ছিল, যা থেকে সে চায়ের কাপ ধরত, আজ শক্ত হয়ে গেছে। হাতের চামড়া ফাটা, আঙুলে পুরনো ক্ষতের দাগ, নখে ধুলো ভরা, কবজিতা দড়ির ঘষায় পড়া কালো দাগ। এটা দেখে তার বুকে কেউ পাথর রেখেছে। তাকে প্রথমবার বুঝতে পারল যে 5 বছর সে শুধু পড়াশোনা করেছে, কিন্তু পল্লবী জীবন টেনেছে। সে ধীরে তার সামনে এলো, আওয়াজ নিচু ছিল, কাঁপছে। সে জিজ্ঞাসা করল, তুমি এখানে? আর কথা অসমাপ্ত রইল, কারণ প্রশ্ন নিজেই অসত্য ছিল। উত্তর তো তার পোশাক দিচ্ছে। পল্লবী মাথা নিচু করে দড়ি খুলল আর কাছের বেঞ্চে রাখল। সে সোজা তার চোখে দেখল। সেখানে অভিযোগ ছিল না, রাগ ছিল না, শুধু ক্লান্তি আর আপনত্ব দুটোই সাথে বসেছিল। সে খুব সাধারণ সুরে বলল, কাজ করি। শব্দ ছোট ছিল, কিন্তু তাদের পিছনে 5 বছরের ভার ছিল। অভিনবকে লাগল কেউ তার গলায় ফাঁস কষছে। সে নিজেকে সামলে জিজ্ঞাসা করল, তুমি জানাওনি কেন? সে হালকা হাসি দিল, যেন এই প্রশ্ন অনেক দেরিতে এসেছে। বলল, যদি জানাতাম তাহলে তুমি পড়তে পারতে কি? তুমি প্রত্যেক দিন আমার কথা ভাবতে থাকতে, তোমার মনোযোগ ছিন্ন হয়ে যেত। আমি চাইনি যে আমার সংগ্রাম তোমার পথের দেয়াল হয়ে দাঁড়াক। আমি চাইতাম তুমি শুধু গন্তব্য দেখো, পথের ধুলো নয়। এটা শুনে অভিনবের ভিতর কিছু ভেঙে গেল। তাকে সেই রাত মনে পড়ল যখন সে রাগে বলেছে যে সে মনোযোগ ছিন্ন করে। সেই শব্দগুলো পল্লবীর সিদ্ধান্তের কারণ হয়ে গেছে। সে মাথা ধরল। তাকে লাগল যেন সে নিজের হাতে তার ঘর জ্বালিয়ে দিয়েছে। সে ধীরে বলল, আমি তোমাকে ভুল বুঝেছি, আমি তোমাকে চোট দিয়েছি, আমি সেই দিন মানুষ ছিলাম না। পল্লবী তাকে থামাল, বলল, ভুল পরিস্থিতির ছিল। আমরা দুজনেই দুর্বল ছিলাম, কিন্তু স্বপ্ন শক্ত ছিল, তাই আমি চলে গেলাম। এটা বলতে তার আওয়াজ প্রথমবার ভরভর হয়ে গেল। চোখে জমা জল চকচক করতে লাগল। সে জানালো কিভাবে আত্মীয়রা দরজা বন্ধ করে দিয়েছে, কিভাবে দুদিন ক্ষুধার্ত ছিল,
কিভাবে প্রথমবার স্যুটকেস তুলতে কাঁধ অসাড় হয়ে গেছে, কিভাবে লোকদের হাসি চুঁইয়ে যেত, কিভাবে বৃষ্টিতে ভিজে প্ল্যাটফর্মে বসতে হতো, কিভাবে শীতে হাত অসাড় হয়ে যেত, কিন্তু কাজ ছাড়তে পারেনি। প্রত্যেকদিন নিজেকে বলতো যে একদিন অভিনব নিশ্চয়ই জিতবে, আর সেই চিন্তায় শক্তি মিলত। সে বলল, যখনই কোনো অফিসার স্টেশনে নামত, আমি 1 সেকেন্ড তাকে মনোযোগ দিয়ে দেখতাম। জানি না কেন লাগত, হয়তো তুমি। তারপর নিজেই হেসে উঠতাম যে এখনও সময় আসেনি। এটা শুনে অভিনবের চোখ থেকে অশ্রু বেরিয়ে পড়ল। সে ভিড়ের মাঝে দাঁড়ানো জেলাধিকারী ছিল না, সে সেই ছেলে ছিল যে টিউবলাইটের নিচে বসে স্বপ্ন দেখত। সে প্রথমবার না ভেবে পল্লবীর হাত ধরল। সেই খসখসে হাতের সত্যতা তাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল। সে বলল, আমার সাফল্য বেকার যদি তুমি সাথে না থাকো। আমি চেয়ার পেয়েছি, কিন্তু জীবন হেরে গেছি। পল্লবী ধীরে হাত ছাড়িয়ে নিল, বলল, এমন বলো না, তোমার জয়ই তো আমার পরিশ্রমের মূল্য। যদি তুমি হেরে যেতে, তাহলে আমার সব ক্ষত বেকার হয়ে যেত। কমপক্ষে আজ আমাকে গর্ব আছে যে আমার লোক পুরো জেলার সহায় হয়েছে। তার এই কথা শুনে অভিনবকে অনুভব হল যে সেই মহিলা ভেমে গিয়েও কত শক্তিশালী। সে কখনো নিজেকে বেচারি মানেনি, সে ব্যথাকে ঢাল বানিয়ে নিয়েছে। কাছে থেকে একটা ট্রেন ধীরে ধীরে যাচ্ছে, তার জানালা থেকে আসা হাওয়া দুজনের কাপড় নাড়াচ্ছে। আওয়াজ এত তীব্র ছিল যে কয়েক মুহূর্ত দুজনে চুপ হয়ে গেল। সেই শোরের মাঝে তাদের খামোশি আরও গভীর হয়ে গেল। ট্রেন গেল পর সময় আবার চলতে লাগল। অভিনব স্থির করেছে যে এখন এই দূরত্ব শেষ করতে হবে, কিন্তু তাকে বুঝতে পারছে যে শুধু ক্ষমা যথেষ্ট নয়, তাকে তার সম্মান ফিরিয়ে দিতে হবে। তার মাথা ঝুঁকে গেল। সে খুব নিচু আওয়াজে বলল, কি তুমি আমার সাথে যাবে? এই প্রশ্ন অনুরোধের মতো ছিল, আদেশের মতো নয়। আর প্রথমবার পল্লবী তার চোখে সেই পুরনো আপনত্ব দেখল যা বছর আগে দেখেছে। কিন্তু উত্তর দেওয়ার আগে সে আকাশের দিকে দেখল, যেন 5 বছরের ক্লান্তি বিদায় বলছে। আর প্ল্যাটফর্মে দাঁড়ানো দুজন লোকের মাঝে জীবন একটা নতুন মোড় নিতে প্রস্তুত হয়ে গেল। ট্রেনের শেষ বুগি ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে সামনে বাড়ল, আর পটরিতে ছড়ানো ধুলো হাওয়ায় ভাসতে লাগল। সূর্য এখন পশ্চিম দিকে ঝুঁকে পড়েছে, তার সোনালি আলো স্টেশনের ছাদে ধাক্কা খেয়ে মাটিতে লম্বা ছায়া বানাচ্ছে। শোর কম হয়ে গেছে, কিছু ক্লান্ত যাত্রী বেঞ্চে বসে, চাওয়ালারা তাদের মালপত্র গুটোচ্ছে। আর সেই হালকা হয়ে যাওয়া ভিড়ের মাঝে অভিনব আর পল্লবী এখনও মুখোমুখি দাঁড়িয়ে, যেন 5 বছরের ফাঁক এখনও পুরোপুরি শেষ হওয়ার অপেক্ষা করছে। অভিনব প্রথমবার কোনো দ্বিধা ছাড়াই গভীর শ্বাস নিল। তার ভিতরের অফিসার, তার চেয়ার, তার রুতবা সব পিছনে ছুটে গেল। তার সামনে শুধু তার পত্নী ছিল, সেই মহিলা যে নীরবে তার স্বপ্নের ভিত্তি তার রক্তপাত করে শক্ত করেছে। সে চারপাশে দেখল, স্টেশনের কর্মচারী, পুলিশওয়ালা, কিছু কুলি সব দূরত্ব রেখে দাঁড়িয়ে আর ধীরে ধীরে কানাকানি করছে। সবাই কি বুঝতে পারল যে এটা কোনো সাধারণ মিলন নয়? অভিনব পা বাড়িয়ে প্ল্যাটফর্মের মাঝখানে গিয়ে দাঁড়াল। তার আওয়াজ প্রথমে নিচু ছিল, কিন্তু তারপর স্পষ্ট হয়ে উঠল। সে স্টেশন মাস্টারকে ডাকল, আরপিএফের জওয়ানদের ইশারা করল। সবাই একত্রিত হয়ে গেল। পল্লবী অবাক হয়ে তাকে দেখছে। তাকে লাগল হয়তো কোনো আনুষ্ঠানিক কথা হবে, কিন্তু পরের মুহূর্তে অভিনব যা করল তাতে তার হৃদয় থেমে গেল যেন। সে পুরো প্ল্যাটফর্মের সামনে উচ্চ আওয়াজে বলল যে আজ যদি সে এই জেলার জেলাধিকারী হয়, তাহলে এর আসল কারণ এই মহিলা। সে বলল যে 5 বছর আগে যখন সবাই তাকে অক্ষম মনে করেছে, তখন এই বিশ্বাস ছাড়েনি। এই তার ঘর, আরাম, ইজ্জত সব ত্যাগ করেছে যাতে সে তার স্বপ্নে পৌঁছাতে পারে। সে বলল যে চেয়ারে বসা লোক একা কখনো জিততে পারে না, তার পিছনে কারো ত্যাগ লুকানো থাকে, আর তার জীবনে সেই ত্যাগ পল্লবী। এটা শুনে প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকদের ফিসফিসানি থেমে গেল। সবার নজর পল্লবীর উপর আটকে গেল, যে লাল কাপড়ে ধুলো ভরা পোশাকে দাঁড়িয়েছিল। তার হাত কাঁপছে, চোখ ভরে এসেছে। সে কখনো ভাবেনি যে তার নাম এমনভাবে নেওয়া হবে। অভিনব তার কাছে এলো, খুব ধীরে তার কাঁধ থেকে দড়ি খুলল, লাল কাপড় হাতে নিল। সেই কাপড়ে 5 বছরের সংগ্রাম, অপমান, পরিশ্রম, ব্যথা সব জড়ানো ছিল। সে তাকে সম্মান দিয়ে মুড়িয়ে নিজের হাতে রাখল, যেন কোনো তিরঙ্গা হয়। তারপর পল্লবীকে বলল যে এখন এই বোঝা শেষ, এখন এই হাত শুধু স্বপ্ন তুলবে, সুটকেস নয়। তার আওয়াজে আদেশ নয়, বরং অনুরোধ ছিল। পল্লবীর চোখ থেকে অশ্রু বয়ে পড়ল, কিন্তু সে সোজা দাঁড়িয়ে রইল, কারণ তার ভিতরের শক্তি তাকে ঝুঁকতে দেয়নি। চারপাশে দাঁড়ানো কুলিরা তাকে দেখছে, কারো চোখে গরল ছিল, কারো চোখে অবাক,
অভিনব স্টেশন মাস্টারকে বলল যে স্টেশনে কাজ করা মহিলাদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ বানানো হবে, তাদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা হবে, মেডিকেল সুবিধা দেওয়া হবে। সে তৎক্ষণাৎ আদেশ লিখিয়ে নিল। সবাই অবাক হয়ে গেছে, কারণ প্রথমবার কোনো অফিসার মঞ্চ থেকে নয় বরং মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে। পল্লবীকে অনুভব হল যে তার সংগ্রাম শুধু তার নয়, তাতে অনেকার জীবন বদলে যাবে। সেই মুহূর্তে তার ভিতরে যে বছরের বোঝা ছিল সেটা হালকা হয়ে গেল। তারপর অভিনব তার দিকে হাত বাড়াল। খুব সাধারণ ইশারা, কিন্তু তাতে পুরো জীবন লুকানো ছিল। সে বলল, চলো ঘরে যাই। এই শব্দ শুনে পল্লবীর হৃদয় যেন শৈশবে ফিরে ধড়কাতে লাগল। ঘর, এই শব্দ সে 5 বছর ধরে নিজের জন্য শোনেনি। সে একবার প্ল্যাটফর্ম দেখল, সেই জায়গা যেখানে সে শীত, গরম, ক্ষুধা সব সহ্য করেছে। এটাই তার যুদ্ধের ময়দান ছিল। সে ঝুঁকে মাটি ছুঁয়ে বিদায় বলল যেন। তারপর অভিনবের হাত ধরল। দুজনে ধীরে ধীরে বাইরের দিকে বাড়ল। স্টেশনের বাইরে সাদা গাড়ি দাঁড়িয়েছিল। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে। লোকেরা পথ দিচ্ছে, কিন্তু এবার অভিনব প্রথমে পল্লবীকে বসাল, নিজে পরে বসল, যেন দুনিয়াকে জানাচ্ছে যে তার সম্মান সবচেয়ে উপরে। গাড়ি চলতে লাগল, স্টেশন পিছনে ছুটতে লাগল। সূর্য ডুবছে, আকাশ কমলা হয়ে গেছে। পল্লবী জানালা থেকে বাইরে দেখতে থাকল। হাওয়া তার মুখ থেকে চুল সরাতে থাকল। চোখে ক্লান্তি ছিল, কিন্তু ঠোঁটে হালকা হাসি। অভিনব চুপ ছিল, কিন্তু তার ভিতর অদ্ভুত সুখ ছিল। তাকে লাগছিল যে সে অবশেষে তার জীবন ফিরে পেয়েছে। শহরের রাস্তা পার করে তারা সরকারি বাংলোর দিকে বাড়ল। বড় গেট খুলল। ভিতরে সবুজ, নিরাপত্তা, আলো সবকিছু ছিল, কিন্তু আসল চমক তাদের মুখে ছিল। গাড়ি থামল, দুজনে নামল। পল্লবী আকাশের দিকে দেখল আর মনে মনে বলল যে অপেক্ষা শেষ হয়েছে। আর অভিনব তার কাঁধে হাত রেখে খুব ধীরে বলল যে এখন কোনো দূরত্ব নেই, এখন প্রত্যেক সকাল সাথে হবে। সেই সন্ধ্যায় ডুবন্ত সূর্য দুটো ছায়াকে এক হয়ে দেখল, আর হাওয়ায় যেন এই আওয়াজ ভাসল যে সাফল্য ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ আপনজন সাথে না হয়। আর সত্যিকারের ভালোবাসা দেরিতে সত্যি, কিন্তু পথ খুঁজে নেয়। তো বন্ধুরা, এই তো আমাদের আজকের নতুন গল্প। তোমাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি গল্প তোমাদের জড়া ভালো লেগে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওকে একটা লাইক করে দাও। মিলব আবার একটা নতুন আর আকর্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।